আজকে তোমাদের সেমিস্টার 2 এ যে গল্পটি তোমাদের পাঠ্য সেটি হলো দেবেন্দ্র মিত্রর লেখা তেলেনা পোতা আবিষ্কার। প্রত্যেকটি গল্প শুরুর আগে আমি যেভাবে সেই লেখক সম্বন্ধে কথা বলি, আজকেও তা কোনো ব্যতিক্রম হবে না। আমরা প্রথমে দেবেন্দ্র মিত্র সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য জেনে নেব। তবে ক্লাস শুরুর আগে তোমাদের সকলকে এসউই বাংলা তরফ থেকে আমি স্বাগত জানাচ্ছি। তোমরা ক্লাসে এসে অবশ্যই ক্লাস দেখবে, কেমন লাগছে সেটা লাইক করে কমেন্ট করে জানাবে, এবং তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই ক্লাসটাকে বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দেবে। দেবেন্দ্র মিত্র 1904 সালে জন্মগ্রহণ করেন। 1988-তে ওর মৃত্যু হয়। বাংলা সাহিত্যের তিনি অন্যতম প্রধান কবি, ঔপন্যাসিক ও ছোট গল্পকার। পিতার রেলের চাকরির সুবাদে ভারতে নানান জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছিলেন। পরবর্তীকালে সাহিত্য জীবনের সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটে। তীক্ষ্ণধার ভাষা আর তির্যক ভঙ্গি তাঁর লেখনীর বৈশিষ্ট্য। হাস্যরসের মধ্য দিয়ে দেশের তীর বা সামাজিক রাজনৈতিক কটাক্ষ ছিল তার স্বভাবসিদ্ধ ভঙ্গি। তার কয়েকটি বিখ্যাত গল্প গ্রন্থের নাম বেনামি বন্দর, পুতুল ও প্রতিমা, মৃত্তিকা, পঞ্চস্বর, অফুরন্ত, জলপায়রা, ধূলিধূসর, মহানগর, সপ্তপদী, নানা রঙে বোনা, শুধু কেরানি, মোট 12, পুণ্যাম, শৃঙ্খল, বিকৃত ক্ষুধার ফাঁদে প্রভৃতি তাঁর লেখা অবিস্মরণীয় ছোট গল্প। তাঁর লেখা বিজ্ঞান নির্ভর রচনাগুলির মধ্যে রয়েছে পিঁপড়ে পুরাণ, মঙ্গল বৈরী, পৃথিবীর শত্রু, করাল কীট, ময়দানবের দ্বীপ প্রভৃতি। 1924 সালের মার্চ মাসে প্রবাসী পত্রিকায় তার প্রথম প্রকাশিত গল্প শুধু কেরানি তিনি কল্লোল, কালিকলম, বাংলার কথা, বঙ্গবাণী প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেছেন। লিখেছেন সুধীরচন্দ্র সরকারের মৌচাক পত্রিকায়, ঘনাদা, মামাবাবু, ভূত শিকারী মেজকর্তা এবং গোয়েন্দা কবি পরাশর বর্মা প্রভৃতি তার সৃষ্ট কয়েকটি বিখ্যাত চরিত্র। তাহলে এই হলো গিয়ে প্রেমেন্দ্র মিত্র সম্পর্কিত কিছু প্রাথমিক কথাবার্তা। এবার আমরা গল্পে প্রবেশ করব। গল্পের নাম তেলেনা পোতা আবিষ্কার, একটা স্থান নাম। লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। শনি ও মঙ্গলের মঙ্গলই হবে বোধহয়, যোগাযোগ হলে তেলেনা পোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্য ছুটি পাওয়া যায়, আর যদি কেউ এসে ফুসলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনো তাদের জল জীবনের প্রথম সাঁড়াশিতে, প্রথম বড়শিতে, দুঃখিত বড়শি হবে, বড়শিতে হৃদয়বিদ্ধ করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে, আর জীবনে কখনো কয়েকটা পুঁটি ছাড়া অন্য কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে, তাহলে হঠাৎ একদিন তেলেনা পোতা আপনিও আবিষ্কার করতে পারেন। দেখো, গল্পের বয়ানটা একটা আশ্চর্য চলন। লেখক এবং পাঠকের সঙ্গে একটা যেন সম্পর্ক তৈরি হচ্ছে, একটা যেন যোগাযোগ, নিবিড় একটা যোগাযোগ যেন তৈরি হচ্ছে, এবং পাঠককে উদ্দেশ্য করে লেখক বলছেন কোন বারে কিভাবে কেমন করে সেই তেলেনা পোতার উদ্দেশ্যে যাওয়া যেতে পারে। তেলেনা পোতা আবিষ্কার করতে হলে একদিন বিকেল বেলার পড়ন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি একটা বাসে গিয়ে আপনাকে উঠতে হবে। তারপর রাস্তার ঝাঁকানির সঙ্গে মানুষের গুঁতো খেতে খেতে ভাদ্রের গরমে ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে ঘন্টা দুয়েক বাদে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আচমকা। সামনে নিচু একটা জলার মতো জায়গার উপর দিয়ে ঘড়ঘড় শব্দে বাসটি চলে গিয়ে ওধারে পথের মাকে অদৃশ্য হবার পর দেখবেন সূর্য এখনো না ডুবলেও চারিদিক ঘন জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে। কোনো দিকে চেয়ে জনমানব দেখতে পাবেন না। মনে হবে পাখিরাও যেন সভয়ে সে জায়গা পরিত্যাগ করে চলে গিয়েছে। একটা স্যাঁতসেঁতে ভিজে ভাবসা আবহাওয়া টের পাবেন। মনে হবে নিচের জলা থেকে একটু ক্রূর কুণ্ডলিত জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফনা তুলে উঠে আসছে। বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছে গিয়ে দাঁড়াতে হবে আপনাকে। সামনে ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদা জলের নালাকে যেন কেটে রেখেছে। সে নালার মতো রেখাও কিছু দূরে গিয়ে দুধারে বাঁশঝাড় আর বড় বড় ঝাঁকড়া গাছের মধ্যে হারিয়ে গিয়েছে। তেলেনা পোতা আবিষ্কারের জন্য আরো দুজন বন্ধু ও সঙ্গী আপনার সঙ্গে থাকা উচিত। তারা হয়তো আপনার মতো ঠিক মৎস্যলুব্ধ নয়। তাই বোঝা যাচ্ছে লেখক খুব মাছ প্রিয় একজন মানুষ। তবু এই অভিযানে তারা এসেছে, কে জানে আর কোন অভিসন্ধিতে। তিনজনে মিলে তারপর সামনে নালার দিকে উৎসুকভাবে চেয়ে থাকবেন।
মাঝে মাঝে পা ঠুকে মশাদের ঘনিষ্ঠতায় বাধা দেবার চেষ্টা করবেন এবং সপ্রশ্ন দৃষ্টিতে ওর মুখের দিকে চাইবেন। খানিক বাদে পরস্পরের মুখ আর ঘনায়মান অন্ধকারে ভালো করে দেখা যাবে না। মশাদের ঐক্যতান আরো তীক্ষ্ণ হয়ে উঠবে। আবার বড় রাস্তায় উঠে ফিরতি কোনো বাসের চেষ্টা করবেন কিনা যখন ভাবছেন, তখন হঠাৎ সেই কাদা জলের নালা যেখানে জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে, সেখান থেকে অপরূপ একটি শ্রুতি বিস্ময়কর আওয়াজ পাবেন। মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানুষিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে। তাহলে শীতদিনে নিরাপত্তার উদ্দেশ্যে এরকম একটা অমানুষিক, একটা প্রায় অপার্থিব একটা পরিবেশের মধ্যে আপনারা এসে পৌঁছবেন, লেখক পাঠকদের বলছেন। সে শব্দে আপনারা কিন্তু প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন। প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না। আবছা অন্ধকারে প্রথমে একটি ক্ষীণ আলো তুলতে দেখা যাবে ও তারপর একটি গরুর গাড়ি জঙ্গলের ভিতর থেকে নালা দিয়ে ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসবে। যেমন গাড়িটি তেমনি গরুগুলি। মনে হবে পাতালের কোনো বামুনের দেশ থেকে গরুর গাড়ির এই ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে এসেছে। বৃথা বাক্য ব্যয় না করে সেই গরুর গাড়ির ছইয়ের ভেতর তিনজনে কোনো রকমে প্রবেশ করবেন ও তিন জোড়া হাত ও পা এবং তিনটি মাথা নিয়ে স্বল্পতম স্থানে সর্বাধিক বস্তু কিভাবে সংস্থাপিত করা যায় সে সমস্যার মীমাংসা করবেন। গরুর গাড়িটি তারপর যে পথে এসেছিল সেই পথে অথবা নালায় ফিরে চলতে শুরু করবে। বিস্মিত হয়ে দেখবেন ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটু সুড়ঙ্গের মতো পথ সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে। প্রতি মুহূর্তে মনে হবে কালো অন্ধকারের দেয়াল বুঝি অভেদ্য, কিন্তু তবু গরুর গাড়িটি অবিচলিতভাবে ধীর মন্থর গতিতে এগিয়ে যাবে, পায়ে পায়ে পথ যেন ছড়িয়ে ছড়িয়ে। তাহলে এক গরুর গাড়িতে চেপে তিন বন্ধু মিলে রওনা দেবে সেই ট্রেনাপোতা জায়গাটার উদ্দেশ্যে। কিছুক্ষণ হাত পা ও মাথার যথোচিত সংস্থান বিপর্যস্ত হবার সম্ভাবনায় বেশ একটু অস্বস্তি বোধ করবেন। বন্ধুদের সঙ্গে ক্ষণে ক্ষণে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাঁধবে। তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন চারিধারের গাঢ় অন্ধকারে চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত হয়ে গেছে দ্বীপ। মনে হবে পরিচিত পৃথিবীকে দূরে কোথাও ফেলে এসেছেন। অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ শুধু আপনার চারিধারে। সময় সেখানে স্তব্ধ, স্রোতহীন। সময় স্তব্ধ, সুতরাং এ আচ্ছন্নতা কতক্ষণ ধরে যে থাকবে বুঝতে পারবেন না। হঠাৎ এক সময় উৎকট এক বাদ্য ঝনঝনায় জেগে উঠে দেখবেন ছুঁয়ের ভিতর দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে এবং গাড়ির গাড়োয়ান থেকে থেকে সোৎসাহে একটি ক্যানেস তারা বাজাচ্ছে। কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করলে গাড়োয়ান নিতান্ত নির্বিকার ভাবে আপনাকে জানাবে, আগে ওই শালার বাঘ খেদাতে। তাহলে ক্যানিস্তারটা বাজানোর কারণ বোঝা যাচ্ছে বাঘ তাড়ানোর জন্য। ব্যাপারটা ভালো করে হৃদয়ঙ্গম করবার পর মাত্র ক্যানিস্তারা নিনাদে ব্যাঘ্র বিতরণ সম্ভব কিনা কম্পিত কণ্ঠে প্রশ্ন আপনি উত্থাপন করবার আগেই গাড়োয়ান আপনাকে আশ্বস্ত করবার জন্য জানাবে যে বাঘ মানে চিতাবাঘ মাত্র, এবং নিতান্ত ক্ষুধার্ত না হলে এই ক্যানিস্তারা নিনাদি তাকে তফাতে রাখবার পক্ষে যথেষ্ট। ভাবো একবার, বলছে বাঘটা চিতাবাঘ মাত্র, খিদে না থাকলে এই ক্যানিস্তারাতেই চলে যাবে, ভয়ের এমন কিছু কারণ নেই। মহানগরী থেকে মাত্র ৩০ মাইল দূরে ব্যাঘ্র সংকুল এরকম স্থানের অস্তিত্ব কি করে সম্ভব আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ি বিশাল একটি মাঠ পার হয়ে যাবে। আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ বোধহয় উঠে এসেছে। তারই স্তিমিত আলোয় আবছা বিশাল মৌন সব প্রহরী গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে। প্রাচীন অট্টালিকার যে সব ধ্বংসাবশেষ, কোথাও একটা থাম, কোথাও একটা দেউড়ির খিলান, কোথাও কোনো মন্দিরের ভগ্নাংশ মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। এই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শিহরণ সারা শরীরে অনুভব করবেন। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুৎসাটিকাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছেন বলে ধারণা হবে। রাত তখন কত আপনি জানেন না, কিন্তু মনে হবে এখানে রাত যেন কখনো ফুরোয় না।
নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সবকিছু নিমগ্ন হয়ে আছে। জাদুঘরের নানা প্রাণীদেহ আড়কের মধ্যে যেমন থাকে। দু তিনবার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে। হাত পাগুলো নানা স্থান থেকে কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে আপনারা একে একে নামবেন। একটা কটু গন্ধ অনেকক্ষণ ধরেই আপনাদের অভ্যর্থনা করছে। বুঝতে পারবেন সেটা পুকুরের পানা পচা গন্ধ। অর্ধস্ফুট চাঁদের আলোয় তেমনি একটি নাতি ক্ষুদ্র পুকুরের সামনেই চোখে পড়বে। তারই পাশে বেশ বিশাল আয়তন একটা জীর্ণ অট্টালিকা, ভাঙা ছাদ, ধসে পড়া দেয়াল ও চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানালা দিয়ে নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে। তাহলে এই জায়গাটা সম্পূর্ণ পুরনো পুরনো বাড়িঘর দিয়ে, ভেঙে পড়া খিলান গম্বুজ, এই সব দিয়ে তৈরি একটা জায়গার মধ্যেখানে এই ব্যাপারটা ঘটেছে। এই গল্পটিকে নিয়ে মৃণাল সেনের একটি অপূর্ব সিনেমা আছে। এই ধ্বংসাবশেরই একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে। কোথা থেকে গাড়োয়ান একটা ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে, সেই সঙ্গে এক কলসি জল। ঘরে ঢুকে বুঝতে পারবেন বহু যুগ পরে মনুষ্য জাতির প্রতিনিধি হিসাবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ করছেন। ঘরে ঝুল জঞ্জাল ও ধুলো হয়তো কেউ আগে কখনো পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে। ঘরের অধিষ্ঠাত্রী আত্মা যে তাতে ক্ষুব্ধ, একটি অস্পষ্ট ভাবসা গন্ধে তার প্রমাণ পাবেন। সামান্য চলাফেরায় ছাদ ও দেয়াল থেকে জীর্ণ পলেস্তরা সে রুষ্ট আত্মার অভিশাপের মতো থেকে থেকে আপনাদের উপর বর্ষিত হবে। দু তিনটি চামচিকা ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে। তেলেনাপোতা আবিষ্কারের জন্য আপনার দুটি বন্ধুর একজন পান রসিক, যে মদ খেতে প্রচন্ড ভালোবাসে, ও অপরজনের নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোসর হওয়া দরকার। একজন ঘুমোতে খুব ভালোবাসে, একজন মদ খেতে, আর লেখক নিজে মাছ ধরতে। ঘরে পৌঁছেই মেঝের উপর কোনো রকম 17 ইঞ্চির আবরণ পড়তে না পড়তে একজন তার উপর নিজেকে বিস্তৃত করে নাসিকাধ্বনি করবেন, অপরজন পান পাত্রে চোখে নিমজ্জিত করে দেবেন। মদ খেতে শুরু করবে, একজন ঘুমোতে শুরু করবে। রাত বাড়বে, ভাঙা লণ্ঠনের কাছের চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালিমা লিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে। কোনো রহস্যময় বেতার সংকেতে খবর পেয়ে সে অঞ্চলের সমস্ত সমর্থ সাবালক মশা নবাগতদের অভিনন্দন জানাবে ও তাদের সঙ্গে শোণিত সম্বন্ধ স্থাপন করতে আসবে। আপনি বিচক্ষণ হলে দেয়ালে ও গায়ে বসবার বিশিষ্ট ভঙ্গি দেখে বুঝবেন তারা মশাদের মধ্যে সবচেয়ে বড় কুলীন, ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফিলিস। তাহলে মশাটার নাম আমরা পাচ্ছি অ্যানোফিলিস। আপনার দুই বন্ধু তখন দুই কারণে অচেতন, একজন ঘুমে, একজন মদ খেয়ে। ধীরে ধীরে তাই শয্যা পরিত্যাগ করে উঠে দাঁড়াবেন। তারপর গুমোট গরম থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্যে টর্চটি হাতে নিয়ে ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে উপরের ছাদে উঠবার চেষ্টা করবেন। প্রতি মুহূর্তে কোথাও ইট বা টালি খসে পড়ে ভূপতিত হওয়ার বিপদ আপনাকে নিরস্ত করবার চেষ্টা করবে। তবু কোনো দুর্বার আকর্ষণের সমস্ত অগ্রাহ্য করে আপনি উপরে না উঠে পারবেন না। ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গাতে অলিশা ভেঙে ধূলিসাৎ হয়েছে। ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভিতর থেকে অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। তবু কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন অপরূপ মোহময় মনে হবে। মনে হবে খানিকক্ষণ চেয়ে থাকলে এই মৃত্যু সুষুপ্তিমগ্ন মায়াপুরীর কোনো গোপন প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠি রূপার কাঠি পাশে নিয়ে যুগান্তের গাঢ় তন্দ্রায় অচেতন, তা যেন আপনি টের পাবেন। সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার ওপারে একটি ভগ্নস্তূপ বলে যা মনে হয়েছিল, তারই একটি জানালায় একটি আলোর ক্ষীণ রেখা আপনার চোখে পড়বে। সে আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়াবে। গভীর নিশীথ রাত্রে কে যে এই বাতায়নবর্তিনী, কেন যে তার চোখে ঘুম নেই, আপনি ভাববার চেষ্টা করবেন, কিন্তু কিছুই বুঝতে পারবেন না। কে রাত্রিবেলা একটি মেয়ে আলো নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, কিছুতে এটা টের পাওয়া যাবে না বা বোঝা যাবে না। খানিক বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম। বাতায়ন থেকে সে ছায়া সরে গিয়েছে, আলোর ক্ষীণ রেখা গিয়েছে মুছে। মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে ওঠে।
আবার মিলিয়ে গিয়েছে। আপনি আবার সন্তর্পণে নিচে নেমে আসবেন এবং কখন এক সময় দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতে পারবেন না। যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রির দেশেও সকাল হয়, পাখির কলরবে চারিদিক ভরে যায়, তাহলে সেই জায়গায় আস্তে আস্তে সকাল ফুটে উঠল। আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্তৃত হবেন না, সেটা মাছ ধরা। একসময় ষোড়শ পাচারে মানে অনেক ওই টোপ টোপ নিয়ে আর কি ষোড়শোপচারের আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে গুড়িপানায় সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে দেবেন। এই হলো প্রেমেন্দ্র মিত্র। কি অপূর্ব, অসামান্য, অভূতপূর্ব গল্পের ভাষা। মাছকে যেন দেবতার মতো পুজো করছে আর কি, নৈবেদ্য ষোড়শোপচার, তাই এই শব্দগুলোর প্রয়োগ। বেলা বাড়বে, ওপারে ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করবার জন্যেই বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বেও সার্থক শিকারের উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ্য ভাষায় আপনাকে বিদ্রূপ করবে। আপনাকে সন্ত্রস্ত করে একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে ধীর অঞ্চল গতিতে পুকুরটা সাঁতরে পার হয়ে ওধারে গিয়ে উঠবে। দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাছের মতো পাখা নেড়ে আপনার ফাতনাটার উপর বসবার চেষ্টা করবে ও থেকে থেকে উদাস ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে যাবেন। তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে। নিথর জলে ঢেউ উঠেছে, আপনার ছিপের ফাতনা মৃদুমন্দভাবে তাতে দুলছে। ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পেতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা সরিয়ে জল ভরছে। মেয়েটির চোখে কৌতূহল আছে, কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই। সোজাসুজি সে আপনার দিকে তাকাবে, আপনার ফাতনা লক্ষ্য করবে, তারপর আবার মুখ ফিরিয়ে কলসিটা কোমরে তুলে নেবে। মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না। তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে। তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তা যেন স্থগিত হয়ে আছে, মেয়েটির যৌবন যেন থেমে আছে। কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলবে, বসে আছেন কেন, টান দিন। সে কণ্ঠ এমন শান্ত মধুর ও গম্ভীর যে এভাবে আপনা থেকে অপরিচিতের সঙ্গে কথা বলা আপনার মোটেও অস্বাভাবিক ঠেকবে না। শুধু আকস্মিক চমকের দরুন বিহ্বল হয়ে ছিপে টান দিতে আপনি ভুলে যাবেন। তারপর ডুবে যাওয়া ফাতনা আবার ভেসে উঠবার পর ছিপ তুলে দেখবেন বড়শিতে টোপ আর নেই। একটু অপ্রস্তুতভাবে মেয়েটির দিকে আপনাকে একবার তাকাতেই হবে। সেও মুখ ফিরিয়ে শান্ত ধীর পদে ঘাট ছেড়ে চলে যাবে, কিন্তু মনে হবে মুখ ফেরাবার চকিত মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস সে শান্ত করুণ মুখে খেলে গিয়েছে। পুকুরের ঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না তারপর। ওপারের মাছরাঙাটা আপনাকে লজ্জা দেবার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গিয়েছে। মাছেরা আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়েই বোধ হয় আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না। খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে। এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম মেয়ে কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না। মেয়েটার অস্তিত্বই আপনার কাছে একটা অমূলক, একটা অন্যরকম কিছু বলে মনে হবে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। এক সময় হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে। ফিরে গিয়ে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে। তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে কাহিনী কোথায় তারা শুনলো জিজ্ঞাসা করে হয়তো আপনার মানরসিক বন্ধুর কাছে শুনবেন, কে আবার বলবে এইমাত্র যামিনী নিজের চোখে দেখে এলো যে। আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে। তখন হয়তো জানতে পারবেন যে পুকুর ঘাটে সেই অবাস্তব করুণ নয়না মেয়েটি আপনার প্রাণরসিক বন্ধুরই জ্ঞাতিস্থানীয়া। সেই সঙ্গে আরো শুনবেন যে দ্বীপ্রাহরিক আহারের ব্যবস্থাটা সেদিনকার মতো তাদের ওখানেই হয়েছে। মেয়েটাদের ওখানে দুপুরে খাওয়ার যে আয়োজন সেটা ওখানেই হয়েছে। যে ভগ্ন স্তূপে গত রাত্রে ক্ষণিকের জন্য একটি ছায়ামূর্তি আপনার বিস্ময় উৎপাদন করেছিল, দিনের রূঢ় আলোয় তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে।
রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি। এইটি যামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন। এই বাড়িরই একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা করা হয়েছে। আয়োজন যৎসামান্য, হয়তো যামিনী নিজেই পরিবেশন করছে। মেয়েটির অনাবশ্যক লজ্জা, দেখো পুরোটা একটা লেখক পাঠকের সম্পর্কের মধ্যে দিয়ে গল্পটা চলছে। শুধু কাছ থেকে মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা যে নেই আপনি আগেই লক্ষ্য করেছেন। শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরো বেশি করে আপনার চোখে পড়বে। এই পরিত্যক্ত বিস্তৃত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে। সবকিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন। একদিন যেন সেই ধ্বংসস্তূপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। আপনাদের পরিবেশন করতে করতে দু চারবার তাকে তবু চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন। উপরতলার কোনো ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন কাকে ডাকছে। যামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে। প্রত্যেকবার ফিরে আসবার সঙ্গে তার মুখে বেদনার ছায়া যেন আরো গভীর হয়ে উঠছে মনে হবে। সে সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে। খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারবেন। অত্যন্ত দ্বিধা ভরে কয়েকবার ইতস্তত করে যে যেন শেষে মরিয়া হয়ে দরজা থেকে ডাকবে, একটু এখানে শুনে যাও মণিদা। মণিদা আপনার সে পানরসিক বন্ধু। তিনি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে তা এমন নিম্ন স্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না, সবটাই প্রায় শুনতে পারবেন। কিরকম মণিদার সাথে ওর জ্ঞাতি এই আমাদের যামিনীর যা আলাপচারিতা হবে সেটা শোনা যাবে। কি আলাপচারিতা হবে শুনবেন। যামিনী অত্যন্ত কাতর স্বরে বিপন্নভাবে বলছে, মা তো কিছুতেই শুনছেন না। তোমাদের আসার খবর পাও যে কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো। মুনি একটু বিরক্তির স্বরে বলবে, ওহ সেই খেয়াল এখনো। নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি? হ্যাঁ, কেবলই বলছেন সে নিশ্চয় এসেছে, সে নিশ্চয় এসেছে। শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না। আমি জানি, তাকে ডেকে দে। কেন তুই আমার কাছে লুকোচ্ছিস? কি যে আমি করবো ভেবে পাচ্ছি না। অন্ধ হয়ে যাওয়ার পর থেকে আজকাল এত অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বোঝালে বোঝেন না। রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে। এ তো দেখছি বড় মুশকিল দেখছি। চোখ থাকলে না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের মধ্যে কেউ নিরঞ্জন নয়। উপর থেকে দুর্বল অথচ তীক্ষ্ণ ক্রুদ্ধ কণ্ঠে ডাকটা এবার আপনারাও শুনতে পাবেন। যামিনী এবার কাতর কণ্ঠে অনুনয় করবে, তুমি তুমি একবারটি চলো মণিদা, যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো। আচ্ছা তুই যা, আমি আসছি। মণি এবার ঘরে ঢুকে নিজের মনেই বলবে, এ এক আচ্ছা জ্বালা হয়েছে। যা হোক, বুড়ির হাত পা পড়ে গেছে, চোখ নেই, তবু বুড়ি পণ করে বসে আছে, কিছুতেই মরবে না। ব্যাপারটা কি এবার আপনারা হয়তো জানতে চাইবেন। মুনি বিরক্তি স্বরে বলবে, ব্যাপার আর কি, নিরঞ্জন বলে ওর দূর সম্পর্কে এক বোনপোর সঙ্গে ছেলেবেলায় যামিনীর সম্বন্ধে উনি ঠিক করেছিলেন। বছর চারেক আগেও সে ছোকরা এসে ওকে বলে গিয়েছিল বিদেশের চাকরি থেকে ফিরে ওর মেয়েকে সে বিয়ে করবে। সেই থেকে বুড়ি অজগর পুরীর ভেতর বসে সেই আশায় দিন গুনছে। আপনি নিজে থেকে একবার জিজ্ঞাসা না করে পারবেন না, নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেনি? আরে সে বিদেশে গিয়েছিল কবে যে ফিরবে? নেহাত বুড়ি নাছরবান্দা বলে তাকে ধাপ্পা দিয়ে গিয়েছিল। এমন ঘুটে করুণীর মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে। সে কবে বিয়ে থা করে দিব্যি সংসার করছে। কিন্তু সে কথা ওকে বলে কি? বললে বিশ্বাসই করবেন না। আর বিশ্বাস যদি করেন তাহলে এক্ষুনি দম ছুটে রক্ষা। কে গিয়ে মিছিমিছি পাতকের ভাগী হবে? যামিনী নিরঞ্জনের কথা জানে? জিজ্ঞাসা করে। তা জানে না, কিন্তু মার কাছে বলার উপায় তো নেই। যাই কর্মভোগ সেরে আসি বলে মুনি সিঁড়ির থেকে পা বাড়াবে। সে মুহূর্তে নিজের অজ্ঞাত সারেই আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে। হঠাৎ হয়তো বলে ফেলবেন, চলো আমিও যাব। তুমি যাবে? মুনি ফিরে দাঁড়িয়ে সবিস্ময়ে নিশ্চয়ই আপনার দিকে তাকাবে। হ্যাঁ, কোনো আপত্তি আছে গেলে? না, আপত্তি কিসের? বলে বেশ বিমূঢ়ভাবেই মুনি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটিতে আপনি পৌঁছবেন মনে হবে উপরে নয়, মাটির তলার সুড়ঙ্গেই বুঝি তার স্থান। একটি মাত্র জানালা, তাও বন্ধ। বাইরের আলো থেকে এসে প্রথমে আপনার চোখে সবই ঝাপসা ঠেকবে। তারপর টের পাবেন প্রায় ঘরজোড়া একটি ভাঙা তক্তপোষে ছিন্ন কন্থা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। তক্তপোষের এক পাশে যামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। তাহলে ছবিটা এখানে বোঝা যাচ্ছে যে
কিভাবে যামিনী মায়ের কাছে গিয়েছে, মা অসুস্থ অবস্থায়, প্রায় অর্ধমৃত্যু অবস্থায় কঙ্কালের মতো বিছানায় মিশে গিয়েছে, কাঁথা জড়নে, চোখ দুটো অন্ধ। সে তার মেয়ের সাথে বিয়ে হবে, নিরঞ্জন বলে কল্পিত এক ছেলে, কল্পিত ছেলে না, বাস্তব ভিত্তি আছে, কিন্তু সে অন্য জায়গায় সংসার করে, সে আসবে বলে অপেক্ষায় দিন গুনে। তখন মণি এগিয়ে গেছে, তার সঙ্গে লেখকও এগিয়ে গেছে সেই মেয়ের সাথে তার মায়ের কাছে। অল্প আলো, অন্ধকার, প্রায় অন্ধকার একটা ঘর, আলো কম, টিমটিমে আলো, পুরনো বাড়ি, ঝুল আর ধুলোবালি ঝরে ঝরে পড়ে। এই হলো আবহাওয়া, এই হলো চারপাশ। সিনেমার মতো করে ভাবো, মৃণাল সেনের অপূর্ব একটা ছবি আছে এই গল্পটা নিয়ে। আপনাদের পদশব্দ শুনে সেই কঙ্কালের মধ্যেও যেন চাঞ্চল্য দেখা দেবে, অর্থাৎ যামিনীর মায়ের মধ্যে একটা চাঞ্চল্য দেখা যাচ্ছে। কি বলছে? কে? নিরঞ্জন এলি? অভাগী মাসিকে এতদিনে মনে পড়লো বাবা, তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে আছে, কিছুতেই যে নিশ্চিন্ত হয়ে মরতে পারছিলাম না। এবার তো আর অমন করে পালাবি না বাবা। এটা মা বলছেন কাঁপা কাঁপা গলায়। মণি কি যেন বলতে যাবে, তাকে বাধা দিয়ে আপনি অকস্মাৎ বলবেন, না মাসিমা, আর পালাবো না। মুখ না তুলেও মনির বিমূঢ়তা আর একটি স্থাণুর মতো মেয়ের মুখে স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব করতে পারবেন। মানে সঙ্গে সঙ্গে নিরঞ্জনের ভূমিকাটা লেখক নিয়ে নিচ্ছে, বলছে আমি আর পালাবো না, আপনার মেয়েকে বিয়ে করব। কিন্তু এই যে প্রেমেন্দ্র মিত্র ছাড়া আর কোনো লেখকের পক্ষে এটা করা সম্ভব পড়ছিল না। তারপর যে অংশটা করবে, এক দূর অব্দি লেখা যায়, একটু মোটামুটি ছোট গল্প লিখলেই লেখা যায় এতটা, কিন্তু এরপরে অংশটা করা যায় না। এইটুকু লেখা যায়, এটুকু আর লেখা যায় না। দেখো কি কি করছেন তিনি, কত বড় লেখক তিনি, দেখো। এবার মেয়েটি বিস্মিত, যামিনী বিস্মিত হয়ে পড়েছে, কিন্তু কোনো দিকে তাকাবার অবসর আপনার থাকবে না। দৃষ্টিহীন দুটি চোখের কোটরের দিকে আপনি তখন নিস্পন্দ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন। কি বলছে দেখো, মনে হবে সেই শূন্য কোটরের ভিতর থেকে অন্ধকারের দুটি কালো শিখা বেরিয়ে এসে যেন আপনার সর্বাঙ্গ লিহন করে পরীক্ষা করছে। কটি স্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে সময়ের সাগরে শিশির বিন্দুর মতো ঝরে পড়ছে, আপনি অনুভব করবেন। কি বলছে? অন্ধ, চোখ নেই তো, দেখতে পায় না। এবার সেই চোখ থেকে অন্ধকার, কালো অন্ধকার শিখা যেন বেরিয়ে এসেছে, তারপর সেই শিখা এসে যেন এরকম লেহন করছে, সর্বাঙ্গ ছুঁয়ে ছুঁয়ে, অন্ধের স্পর্শের মতো ছুঁয়ে 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 দেখছে। এই আশ্চর্য চিত্রকল্প, এই ছবি প্রেমেন্দ্র মিত্র ছাড়া কারো তৈরি করবার সাধ্য, সাহস, শক্তি নেই। তারপর শুনতে পাবেন, আমি আমি জানতাম তুই না এসে পারবি না বাবা, তাই তো এমন করে এই প্রেতপুরি পাহারা দিয়ে দিন গুনছি, আমি জানতাম তুই না এসে পারবি না। বৃদ্ধা কাঁপা কাঁপা গলা এটা বলে। বৃদ্ধা কথা বলে হাঁপাবেন, চকিতে একবার যামিনীর উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে আপনার মনে হবে যে মেয়ে যৌবন এসে থেমে গেছিল, কিশোরী বেলা যেন একটা অপুষ্ট লাবণ্যহীন একটা জায়গায় এসে থমকেছিল। এই কথা বলার পর, প্রায় প্রেম প্রস্তাব দেওয়ার পর, প্রায় ভালোবাসার অঙ্গীকার, বিবাহের অঙ্গীকার যে মুহূর্তে দেয়, কি হয়? বাইরের কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যেও কোথাও যেন কি ধীরে ধীরে গলে যাচ্ছে ভাগ্য জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি এক সুদীর্ঘ শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝিতে নেই। ভালোবাসায়, প্রেমে, আদরে, সৌভাগ্যের, বিবাহের সে রঙে যেন একটু একটু করে গলে যেতে থাকে। বৃদ্ধা আবার বলবেন, যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা, আমার পেটে হয়েছি বলে বলছি না। এমন হয় না শোকে তাপে বুড়ো হয়ে মাথার ঠিক নেই, রাত দিন খিটখিট খিটখিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দিই তা কি আমি জানি না? তবু তবু মুখে রা নেই। এই শ্মশানের দেশ, 10টা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে না। আমার মতো ঘাটের মরারা শুধু ভাঙা ইট আঁকড়ে এখানে সেখানে ঢুকছে। এর মধ্যে এর মধ্যে এর মধ্যে একাধারে মেয়ে পুরুষ হয়েও কি না করছে, ওকে নিয়ে তুই খুশি হবি বাবা। একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না। আপনার নিজের চোখের জল বুঝে আর গোপন রাখা যাবে না। এই অনুভূতিতে চোখে জল এসে গিয়েছে, সেই কান্না কোনো রকমই লেখক গোপন করছেন। এমন ভালো করে বোঝো, শুধু পড়ো না, জীবন দিয়ে, মন দিয়ে, দেখা, দৃষ্টি, মনের শক্তি দিয়ে অনুভব করো। এই সামর্থ্য না লাগালে কিন্তু গল্পটা পড়া হিসেবেই থাকবে, আর কিছু হবে না। বৃদ্ধা ছোট একটি নিঃশ্বাস ফেলে বলবেন,
যামিনীকে তুই নিবি তো বাবা? তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাবো না। যামিনীকে তুই নিবি তো বাবা? ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারবেন, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথার নড়চড় হবে না। তারপর বিকেলে আবার গরুর গাড়ি দরজায় এসে দাঁড়াবে। আপনারা তিনজনে একে একে তাতে উঠবেন। যাবার মুহূর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার দিকে সেই করুণ দুটি চোখ তুলে যামিনী শুধু বলবে, আপনার ছিপ টিপ যে পড়ে রইল। দেখো, এই বাক্যটা ভালো করে বোঝো। মানে এটা কি শুধু বলা বাক্য, মাছের ছিপ টিপ পড়ে রইল? তা তো নয়। এই যে ওর কাছে ও ভালোবেসে প্রতিশ্রুতিবদ্ধ, সত্যবদ্ধ হয়েছে, ও তো পড়ে রইল, সংকেত করছে, ইশারা করছে অন্য কথা দিয়ে যে আমি তো পড়ে রইলাম, তোমার তো আমাকে নিয়ে যাওয়ার কথা, তাই বলছে ছিপ টিপ যে পড়ে রইল। আপনি হেসে বলবেন, থাক না, এবারে পারিনি বলে তেদেনা পথার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? এইটাও আর শুধু মাছ ধরার কথা বলছে না, এটা বলছে ওই যে সত্যবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ভালোবাসার অঙ্গীকারে, ওকে আবার নিয়ে যে চলে যাবে বিবাহের দিকে, প্রেমের দিকে, সেই কথা এমন রূপকের মধ্যে, এমন ইশারার মধ্যে দিয়ে বলা হচ্ছে। যামিনী মুখ ফিরিয়ে নেবেন না, ঠোঁট থেকে নয়, মনে হবে তার চোখের ভিতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি শরতের শুভ্র মেঘের মতো আপনার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে। এও প্রেমের নৃত্য ছাড়া কেউ পারে না। দেখো, মায়ের চোখের অন্ধ কোটর থেকে কালো শিখা বের করে এনেছে, আর এখানে কি এনেছে? চোখের ভিতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি। সেটা কেমন? শরতের সাদা সাদা শুভ্র মেঘের মতো, যা হৃদয়ের দিগন্তকে প্লাবিত করে দেয়। এই হলো প্রেমেন্দ্র মিত্র। গাড়ি চলবে। কবে 100 না 150 বছর আগে প্রথম ম্যালেরিয়ার মড়কের এক দুর্বার বন্যা তেদিনাপোতাকে চলমান জীবন্ত জগতের এই বিস্তৃতি বিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল। আপনার বন্ধুরা হয়তো সে আলোচনা করবেন, যেসব কথা ভালো করে আপনার কানে যাবে না, একটা কথাও কানে, তখন তো বুঁদ হয়ে আছে ও যামিনীকে বিয়ে করার যে প্রস্তাব, প্রেমের যে নতুন নতুন যে রং, তাতে গাড়ির সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবে না, তার চাকার একঘেয়ে কাঁদুনি আর আপনার কাছে কর্কশ লাগবে না। প্রেমে পড়লে তো সব হয়, সব সুন্দর লাগে না? আপনি শুধু নিজের হৃদস্পন্দনের মধ্যে একটি কথাই বারবার ধ্বনিত হচ্ছে শুনবেন। কি শুনবেন? ফিরে আসবো, ফিরে আসবো, ফিরে আসবো, ফিরে আসবো। মহানগরীর জনাকীর্ণ আলোকোজ্জ্বল রাজপথে যখন এসে পৌঁছবেন, সেই 30 কিমি দূরে ছিল, এবার রাজপথে কোথায় এসে দাঁড়ালো? মহানগরে, কলকাতায় এসে, শহরে এসে গল্প ঢুকে গেল। গল্প কোথায় প্রবেশ করলো? শহরে। তখনও আপনার মনে তেদেনাপোতার স্মৃতি সুদূর, অথচ একটি অন্তরঙ্গ, খুব কাছের তারার মতো উজ্জ্বল হয়ে আছে, নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। ছোটখাটো বাধা বিড়ম্বিত কটি দিন কেটে যাবে এদিক ওদিক করে। মনের আকাশে একটু করে কুয়াশা জমেছে কিনা আপনি টের পাবেন না। তারপর যেদিন সমস্ত বাধা অপসারিত করে তেদেনাপোতায় ফিরে যাবার জন্য আপনি প্রস্তুত হবেন, সেদিন হঠাৎ মাথার যন্ত্রণায় ও কম্প দেয়া শীতে লেপ্ত মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে। থার্মোমিটারের পারা অর্থাৎ পারদ জানাবে 105 ডিগ্রি, জ্বর 105 ডিগ্রি উঠে গেছে। ডাক্তার এসে বলবে, ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন? আপনি শুনতে শুনতে জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে যাবেন। সেই ম্যালেরিয়া গ্রাম, সেখান থেকে রোগ ম্যালেরিয়া বাসা বেঁধেছে। সেই অ্যানিফিলিস মশা মনে আছে তো? বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়ায় কম্পিত পদে এসে বসবেন, তখন দেখবেন নিজের অজ্ঞাতসারে দেহ মনের অনেক ধোয়া মোছা ইতিমধ্যে হয়ে গিয়েছে। অস্ত যাওয়া তারার মতো তেদেনাপোতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে। মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই। গম্ভীর কঠিন যার মুখ, আর দৃষ্টি যার সুদূর ও করুণ, ধ্বংসপুরীর ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র। একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেদেনাপোতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে। দেখো, প্রেমেন্দ্র মিত্র কি করেছেন, একটা জায়গায় করেছেন যে ওরম একটা অন্ধ, ওরম একটা অসুস্থ মুমূর্ষু এক মা চরিত্র যখন এঁকেছেন,
তার চোখ থেকে অন্ধকার শিখা বের করে এনে লেহন করবার একটা কথা বলেছেন। আবার যখন যামিনীর কথা বলেছেন, যার কথার অর্থ হলো রাত্রি, সেই মেয়ের চোখ থেকে বের করে এনেছেন শরতের সকৃতজ্ঞ হাসি, যা মেঘের মতো শরতের সুন্দর, যা হৃদয়ের দিগন্তকে প্লাবিত করে ভাসিয়ে নিয়ে যায়। এই হলো একজন ছোট গল্পকারের অত বড় মাপের একজন লেখকের দেখতে পাওয়া, এবং সেইখানে আর লেখকের পৌঁছানো হয় না। এবারে অন্য দিক থেকে আমি একটা কথা বলছি। প্রদীপ্ত ভট্টাচার্য তোমরা জানো, খুব বড় পরিচালক, ওর একটি ছবি আছে, বাকিটা ব্যক্তিগত। সে গল্পে একটা আশ্চর্য জিনিস দেখা যায়। বিরোহী নামে এক গ্রাম, সেই গ্রামটা প্রেম সম্পর্কের আশ্চর্য কতগুলো বুনন, শর্মাঝুরির কাজ, নকশি খাতার ফোড় করে তোলে। বাঁশবাগানের মধ্যে সেখানে সবাই সবাইকে ভালোবাসে, সেখানে আশ্চর্যভাবে ঝুলন দেখানো হয়। অদ্ভুত একটা গ্রাম, সবাই প্রেমে পড়ে, ভালোবেসে পরস্পর থেকে যায়। ওই গ্রাম থেকে চলে আসার পর যে প্রধান যে চরিত্র করে ঋত্বিক, সে ভাবে আবার সে গ্রামে ফিরে গিয়ে পুনরায় তাদের সম্পর্ক হবে, কিন্তু স্পেসটা, ওই জায়গাটা কি আর খুঁজে পাওয়া যায় না। বিরোহী নামে কোনো গ্রামের অস্তিত্বই আর খুঁজে পাওয়া যায় না, সেটা মিলিয়ে যায়। এখানে ব্যাপারটা অন্যরকম। এখানে সে ফিরে এসে আর মেয়েটার কাছে সে স্পেসটা ছিল কিনা, জায়গাটা ছিল কিনা খোঁজ করতে আর লেখক যায় না, কিন্তু পাঠকদের উদ্দেশ্যে প্রায় বলে এই দিন যাওয়া যায়, গেলে এই দেখবেন, এই হবে। লেখক এবং পাঠকের একটা অদ্ভুত রকমের থার্ড ওয়াল ভেঙে দেয়া একটা যেন সম্পর্ক তৈরি হয়। গল্পটা তোমাদের পড়ালাম। সহজ গল্প, গভীর মর্মস্পর্শী গল্প, পৃথিবীর ছোট গল্প সাজানো হলে খুব 1 থেকে 10-এর মধ্যে গল্প আসবে বলে আমার বিশ্বাস হয়। পৃথিবীর কথা জানি না, আমি বাংলা ভাষা গল্পের কথা বলি। এই হলো ব্যাপার। তোমরা পড়ো, কোথাও আটকালে আমাকে বলবে, কথা বুঝতে অসুবিধা হলে বলবে। তোমাদের বোঝানোর জন্য, বলার জন্য আমি সবসময় প্রস্তুত রয়েছি। তোমাদের কাছ থেকে বিশেষ কিছু তো চাইবার নেই, একটা জিনিসই বলবার যে তোমরা শুধু লাইক করো, কমেন্ট করো, জানিও কেমন লাগছে ক্লাস, এবং বন্ধুদের ছড়িয়ে দিও। তাহলে এই শ্রমটা, পড়ানোর যে শ্রম বা যা কিছু, এটা সার্থক বলে তখন মনে হয়। এটুকুই তোমাদের বলবার। সবাই খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশুনো করো। মৃণাল সেনের ছবিটা দেখে নেবে, আর প্রদীপ্ত ভট্টাচার্যের বাকিটা ব্যক্তিগত ছবিটাও অবশ্যই দেখে নেবে। ইতিমধ্যে অনেকেই দেখেছে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত ছবি। সবাই খুব ভালো থেকো। আজকের ক্লাসটা তাহলে আমি তোমাদের অনুমতি নিয়ে, সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে, আমি এই ছোট গল্পের আজকের ক্লাস শেষ করছি। পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দ্রুত দেখা হচ্ছে। সবাইকে টাটা।